হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আসলে শেয়ার করতে চাচ্ছিলাম যে কিভাবে আমি স্পিকিংয়ের প্রিপারেশনটা নিয়েছি সেই ব্যাপারটা। প্রথমত আমি মাক্কারের যে স্পিকিংয়ের বইটা সেটা অনলাইনে পাওয়া যায়, আপনারা চাইলে অনলাইন থেকে নিতে পারেন, আবার অফলাইনেও পাওয়া যায় বিভিন্ন লাইব্রেরি বা বুক শপে, সেখান থেকেও কালেক্ট করতে পারেন। আপনি যে সময়টা পরীক্ষা দেবেন সেই ভার্সনটা, লেটেস্ট ভার্সনটা নেওয়াটা বেটার। আর আপনি যাদের কাছে যদি প্রিভিয়াস ভার্সন থাকে তো সেটা থেকেও প্রিপারেশন নিতে পারেন, বিকজ টপিকগুলো মোস্টলি সেমই থাকে। আর প্রিপারেশন নেওয়াটা ইম্পর্টেন্ট, আর মোস্টলি আইডিয়া জেনারেট করা। তো এখানে যেমন জানুয়ারি টু এপ্রিলের একটা বই এটা। তো এখানে টপিক দেওয়া থাকে মোস্টলি পার্ট 2, 3 আর পার্ট 1-এর। তো পার্ট 2, 3-র জন্য প্রথম কাজটা যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে পার্সন রিলেটেড টপিকগুলো আমি একসাথে অ্যাড করে দিতাম, যেন ওখানে ভোকাবের সমস্যা না হয়। আবার প্লেস রিলেটেড টপিক যেগুলো থাকে সেটাকে এক করে, আমি যেটা একদমই আনকমন সেটা আলাদা করে নিতাম। মানে প্লেস রিলেটেড, পার্সোনাল রিলেটেড, মানে প্রত্যেকটা জিনিস রিলেটেড টপিকগুলো আলাদা করে ফেলা, যেন আপনার ভোকাবের সমস্যা না হয়। তো আমি এভাবে করে প্রত্যেকটা টপিকের উপরে এভাবে করে লেখালেখি করতাম, যেন একই টপিকের উপর আমি একইভাবে অ্যান্সার দিতে পারি এবং আমার প্রিপারেশন নেওয়াটা সহজ হয়। এইটা করে আমি টোটাল সবগুলা, যদিও আমি 4 দিনে ইন টোটাল আমার এটা মেক করতে 4 দিন লেগেছিল। তো আমার মনে হয় যে আরও বেশি টাইম দিলে আরও ভালো স্পিকিংয়ে আমার আসতো, সেটা আমি করতে পারিনি। এখন কোশ্চেন হলো যে কেন আমি এটা লিখতাম, এখানে তো স্যাম্পল অ্যান্সার থাকেই, তাহলে কেন নয়, মানে এখানে স্যাম্পল অ্যান্সার থাকার পরও কেন আমি, কারণ এটা আপনার আমার মতো অনেকেই ফলো করে। যদি আমি আপনি সেম জিনিস বলি তাহলে সমস্যাটা হয়ে যাবে, বোঝা যাবে আমি মেমোরাইজ করে আসছি, এখান থেকে আইডিয়া নেওয়া যেতে পারে বাট নট ফুল থিং। আপনার নিজস্ব একটা ব্যাপার থাকে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটার সাথে এটা মিক্স করে, যে কথাবার্তা মিক্স করে, কারণ আমরা 2-3 মিনিট কথা বলার অভ্যাস আমাদের থাকে না যে কোনো, মানে আইএলটিএস স্পিকিং এর সমস্যাটা মেইনলি সৃষ্টি হয় কিউ কার্ডে, কারণ আমরা বুঝি না 2-3 মিনিট কতটুকু সময় 2-3 মিনিট পার হচ্ছে। তো ওই সময়টা বোঝার জন্য আপনি যদি ডেইলি 2-3 মিনিটের মতো কথা বলতে পারেন, যেমন পার্ট যেটাকে বলে পার্ট 3 ফলো আপ কোশ্চেন, দেখেন আপনি এখানে 1 থেকে 3 লাইন, 3-4 লাইন, এটা আমরা জেনারেলি বলেই ফেলি, তো এটা আসলে এতটা ডিফিকাল্ট হয় না। পার্ট 1-এর ব্যাপারটাও যেটা থাকে যে এটাও আসলে এতটা ডিফিকাল্ট হয় না, এগুলোও 1 to 2, মানে 2-3 লাইনের কথাবার্তা বলা আর কি। তো সেটাও এত টাফ হয় না, নর্মালি আমরা কথা বলার সময় এগুলো বলি। কিন্তু সমস্যা হয়ে যায় যখন আমাকে প্রায় মোটামুটি একটা ডেসক্রিপশন দিতে হয় 2 থেকে 3 মিনিট, তখন আমরা আসলে আইডিয়া পাই না। এমন এমন টপিক থাকে যেটা নিয়ে আমাদের কথা আসে কিন্তু শব্দ বের হয় না, মানে বাংলাতে বলতে আমাদের একটু চিন্তা করা লাগে। তো সেই জন্য আপনার চিন্তাটা আপনি একটু আগে করে রেখে নিজের মতো করে অ্যান্সারটা গুছিয়ে নিলে আপনার জন্য ওই পরীক্ষার হলে নার্ভাসনেস জিনিসটা আসে না। আরেকটা ফ্যাক্টর থাকে, অনেকে বলতে পারে আরে আমি তো প্রেজেন্টেশন অনেক ভালো, আমি অনেক ভালো, মানে ফর এক্সাম্পল আমার স্পিকিং এ আমি ভাবতাম যে আমি ইমপ্রুভ করতে পারবো না, যেটা আমার ভুল ধারণা ছিল, কারণ আইএলটিএস স্পিকিং আর নর্মাল স্পিকিং এর মধ্যে আমার মনে হয় একটু ডিফারেন্স আছে। যেটা হচ্ছে যে আমরা যখন ভার্সিটিতে প্রেজেন্টেশন দিই, আমি টপিকটা জানি আর আমার সামনে অনেকগুলো ফেস যেটা যাদেরকে আমি চিনি, তো প্রতিনিয়ত তাদের সাথে দেখা হয়, তাদের এক্সপ্রেশনগুলো আমি বুঝি। আমার টিচারের সাথেও আমার ইন্টারাকশন আছে, তো আমার টিচার কেমনভাবে মুড করে, কখন কোন কথাটা বলে সেটাও আমি জানি, বা তার এক্সপ্রেশন কখন চেঞ্জ হয়। কিন্তু যখনই আমি একটা আননোন পার্সনকে 10 মিনিটের জন্য প্রথমবারের মতো দেখবো, আহ, এটা খুবই ডিফিকাল্ট। তো কারণ তার এক্সপ্রেশন আমি বুঝতেছি না, আমার ভুল হচ্ছে কিনা, সেও প্রফেশনালি কাজ করতেছে আর আমিও 10 মিনিট বা 2-3 মিনিট 10 মিনিট ধরে তার সাথে কনভারসেশন চালাতে হবে, 2-3 মিনিট একটা কথা বলতে হবে একটা টপিক ওয়াইজ। সো যতই জানি না কেন, আর আমি আননোন টপিক, আমি জানি না যে আমি এতগুলো সিলেক্ট করছি এখান থেকে আসবে কিনা, নট লাইক দ্যাট, এগুলো কমন আসবে কিনা আমার কিন্তু জানা নেই, আমি শুধু আইডিয়া জেনারেট করার জন্য জিনিসটা নিচ্ছি। তো এই জন্য আমার মনে হয় আপনি স্পিকিংয়ে ভালো, বাট আইএলটিএস স্পিকিংয়ের জন্য একটু এক্সট্রা প্রিপারেশন দরকার হয়। সেটার জন্য আপনি রেকর্ডিং ফার্স্টে আমার মনে হয় বেটার, কারণ 2-3 মিনিট আসে কিনা, তারপরে এক্সপ্রেশন, তারপর ওয়ে অফ টকিং, সেগুলো পরে দেখা যায়। বাট প্রথম কাজটা হচ্ছে আপনার, আমার মনে হয় যে আইডিয়া জেনারেট করা। আর আইডিয়া জেনারেটের জন্য আপনি তারপর লিজের গুলাও ফলো করতে পারেন। লিজের এখানে স্পিকিং এর যে জায়গা ইয়েটা থাকে, যে কি টাইপের কোশ্চেন আসে, কিভাবে করে, টপিক, এরপর টপিকস রিলেটেড। এই ফার্স্টে স্পিকিং এর পার্ট 2 আর মার্কারের যে স্পিকিং, ওই স্পিকিং এর টপিক যেগুলো সেম সেগুলোকে আগে লিখে ফেলবেন, যেগুলো সেম না সেগুলো ডিফারেন্ট, তারপরে মানে আলাদা করে রাখবেন যে এই এই টপিকগুলো সেম না।
মানে এখানে ওদের কোনো এম্বারাসমেন্ট নিয়ে, এক্সারসাইজ নিয়ে লেখা, ফ্যামিলি নিয়ে লেখা, তো এই টপিকগুলো নিয়ে আপনি একটা ওখানে কোন কোন কোশ্চেনগুলো এইভাবে রিলেটেড, ফ্যামিলি রিলেটেড, সবগুলোকে একসাথে করে একটা অ্যান্সার প্রিপেয়ার করা, তো ভোকাবে তাহলে আর সমস্যা হয় না। আর এখানে কিছু হেল্পফুল ভোকাবুলারি আছে, তারপর আমার মনে হয় কম, বাট বাট নিজের জন্য হলো যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নেওয়া বেটার, মানে আপনার যেন সার্চ দিয়ে আবার কষ্ট না করতে হয়। তো ডেইলি বেসিসে প্র্যাকটিস করাটাই ইম্পর্টেন্ট। আমার 4 দিনের জন্য আমার জন্য এটা 4 দিনে মেক করার কারণে আমার প্রিপারেশনটা একটু খারাপ হয়ে গেছে। আমি আরো বেশি দিন নিলে হয়তো আরো ভালো হতো, কারণ আমি বুঝতে পারিনি, আমি রিডিং আর লিসেনিং এ বেশি টাইম দিয়ে ফেলছিলাম। আমার মনে হচ্ছিল স্পিকিং আসলে ইমপ্রুভ করা যায় না, বাট করা যায়, ডেইলি প্র্যাকটিস করে আসলে করা যায়। ডেইলি যদি একটু একটু একটা টপিক নিয়ে বসা যায় তাহলে করা যায়। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি বলতে পারেন পার্ট ওয়ানে তাহলে কি করব, পার্ট ওয়ানে এখানে প্রায় 200-এর মতো টপিক দেওয়া, তো 200-এর টপিক দিয়ে আপনি যদি ডেইলি অন্তত একটা দুইটা টপিকে, আমি বলবো 1 মাসের প্রিপারেশন হলো 30 দিনে মাত্র 60টা আপনি টপিক, 4টা হচ্ছে করলে হচ্ছে 120টা করতে পারবেন। তো আমার মনে হয় যে আপনি সময় পাইলে এগুলো আসলে বাসে বসে বা আপনি র্যান্ডম হাঁটাহাঁটি করতেছেন তখন পিডিএফটা আপনার হাতে মোবাইলে রেখে জাস্ট লাইক, অথবা আমার মনে হয় পিডিএফ, অনলাইন পিডিএফ পাইলে তো বেটারই হয়, নয়তো ছবি তুলে রেখে যাই আমি, আচ্ছা এই 7-8টা আমি আজকে দেখবো, শুয়ে শুয়ে একটু দেখা, রেকর্ডারটা, মোবাইলের রেকর্ডারটা অন করে রাখা, দেন কথা বলা, এইভাবে করে মানে ইজি, মানে আপনি রেস্ট নিচ্ছেন। আমার মনে হয় স্পিকিং এর টাইমটা রেস্ট হয়, বাকি প্রিপারেশন রাইটিং তো আপনার টেবিলে বসে করা লাগতেছে, রিডিংও টেবিলে বসে করা লাগতেছে, লিসনিংও টেবিলে বসে করা লাগতেছে, কিন্তু স্পিকিং আপনি যে কোনো জায়গায় বসে করতে পারেন। তো স্পিকিং প্রিপারেশন ডেইলি নেওয়া উচিত যতটুকু সম্ভব, যতটা টপিক কমপ্লিট করা যায় আর কি। তো এইটা একটা। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে ভোকাবের জন্য আপনি বলতে পারেন যে আমি তাহলে স্পিকিং এ যে আপনি বলেন ভোকাব আবার শুয়ে শুয়ে, এটা তো পিডিএফ আপনি ফার্স্টে মেক করে নিতে পারেন, সবগুলো টপিক নিয়ে আপনি প্লেস রিলেটেড সব টপিক একসাথে করে নিয়ে আপনি একটা পিডিএফ মেক করে নিলেন। তো আজকে আপনি যখন পড়বেন প্লেস রিলেটেড পড়ুন, কিন্তু আমি আবার যখন আপনি র্যান্ডম পার্ট 1 পার্ট 3 এর কোশ্চেনগুলো পড়বেন, যেমন পার্ট 3 এর কোশ্চেনগুলো কিন্তু এটার সাথে রিলেটেড, তখন কিন্তু আপনি একটা পিডিএফ রাখলেই হয় জাস্ট আইডিয়া জেনারেট করার জন্য, কারণ 2-3 মিনিট 2-3টা সেন্টেন্স কথা বলাটা আমাদের সবার জন্যই খুবই নর্মাল। কিন্তু সমস্যা হয়েছে কিউ কার্ডে, এই জন্য কিউ কার্ডের 2 to 3 মিনিটস হচ্ছে কিনা সেটা দেখাটা জরুরি। আর ওই রিলেটেড টপিকে কথা বলাটা, মানে আমি কথা বলতে পারি কিনা, অনেক সময় এমন এমন টপিক থাকে যেটা আসলে খুবই, যেমন আপনার ওয়াটার স্পোর্ট, আমরা তো খুব একটা খেলি না, পানির খেলা কয়জন খেলে, সুইমিং ছাড়া আর কয়টা আমরা জানি। তো এই টাইপের জিনিসে আইডিয়া নেওয়ার জন্য যাচ্ছে এটা নিয়ে কি কথা বলবো, সুইমিং নিয়ে কতক্ষণ কথা বলা যায়, তো সেই জিনিসটা বুঝার জন্য হইলো আমার মনে হয় যে নিজে নিজে আইডিয়া জেনারেট করে রাখা। আবার আপনি বলতে পারেন কেন আমি এই বইয়ে তো দেয়া এইটাই ফলো করব না, ফলো করবেন না কারণ হচ্ছে যে কেন আমি লিজের দেয়া আইডিয়া সম্পূর্ণ ফলো করব না, কারণ আপনার মতো অনেকেই এই বইটা দেখে, সবারটা যদি সেম হয় বুঝাই যাবে এটা মেমোরাইজ করে আসে। আর এমন এক্সামিনার তো না যে তার কাছে এই বইটা নাই, সে অ্যান্সারটা জানে না, সে প্রতিদিন পরীক্ষা নেয়, তো তার কাছে প্রতিনিয়তই পরীক্ষা নেয়, তো ডিফারেন্ট ডিফারেন্ট বইটা উল্টালেই হচ্ছে তার কাছে টপিক পাওয়া যায়। সো তার জন্য এটা খুবই মানে ইজি টু গেট যে আপনি কোথা থেকে প্রিপারেশন নিচ্ছেন। লিজ কি তারা ফলো করে না? অবভিয়াসলি ফলো করে। এক্সামিনার কি লিজের টপিক জানে না, কিভাবে লিজ বলতেছে? অবভিয়াসলি জানে। তো এই জন্য আমি ওর ভিডিওতে যেমন রাইটিং টাস্কগুলো আমি ফলো করতাম না, কারণ হচ্ছে সবাই সেম ভাবে লিখবে, আমার আমার ইন্ডিভিজুয়ালিটি কোথায় থাকবে? আমি আমি মনে হয় যে এটা ফলো করলে আমার মনে হয় যে আমি আরো কম পাবো। সো এখান থেকে আর কি আইডিয়া নেয়া, এই জন্য আমার মনে হয় নিজের অ্যান্সার বানানো কিউ কার্ডের, আর বাকিগুলো নিজে নিজে কথা বলার ট্রাই করা, আয়না পরে দেখা, এক্সপ্রেশন পরে ইম্পর্টেন্ট, আগে আইডিয়া জেনারেট করাটা ইম্পর্টেন্ট। আয়না দেখে কথা বলাটা আমার কাছে মনে হয় যেটা ভাই, আয়না তো পরেও দেখা যাবে, 3-4 দিন আয়না দেখলেও বোঝা যাবে যে আমি কেমনে কথা বলি, কিন্তু রেকর্ড করা যে আমার ভয়েসটা আমি কোথায় আটকাচ্ছি, ও আ আ ও এগুলো আসতেছে কিনা, বা আমি হঠাৎ করে হা করে আটকে যাচ্ছি কিনা। যেমন আমার এক্সাম দিতে ভুল হচ্ছিল, একটা কথা বলছে আমি বুঝতে পারতেছিলাম না কোথায় যাবো, আমার একটুখানি পজ হয়ে গেছে, যদি ওটা না হয়তো হয়তো বা আমার আর একটু ভালো অ্যান্সার আমি দিতে পারতাম। সো মিস্টেক তো হয়, স্বাভাবিক, কারণ আননোন একটা পার্সনের নার্ভাসনেসের কারণে আপনি পারা জিনিসও ভুলে যাবেন, মনে হবে যে আরে এটা তো আমি জীবনে শুনি নাই, কি বলতেছে, কোথা থেকে বলতেছে কারণ সবার দিনই নতুন একটা মানুষ, 10 মিনিটের জন্য কথা বলা, আবার কবে দেখবো না দেখবো কোনো ঠিক ঠিকানা নাই। So, আবার পরীক্ষার হলে বসায় রাখে, জার্নি করে যাচ্ছেন, তারপর অনেকক্ষণ ওয়েট করতেছেন, ওখানে অনেক ইনস্ট্রাকশন থাকে, ছবি তোলা থাকে বা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ থাকে, তারপরে গিয়ে হঠাৎ করে বসে একটা কথা বলা, হঠাৎ করেই আপনাকে কোশ্চেন, আপনাকে মার্কিং করা হচ্ছে। সো এটা আসলে নর্মাল র্যান্ডম প্রিপারেশন, বাট ইটস এ ইজি, বাট তারপরও একটু প্রিপারেশন, নর্মাল প্রিপারেশন না নিয়ে একটু হার্ড ওয়ার্কিং হওয়াটা ভালো। এরপরে হচ্ছে আমি স্পিকিং এর জন্য কেন ইউটিউব চ্যানেল ফলো করবো, এটা একটা কোশ্চেন আসতে পারে। কারণ
এদের আমি বলবেন আমি 6 দেখবো কেন? দেখবো ওর মিস্টেক কি হচ্ছে। আমি কি সেই টাইপের মিস্টেক করতেছি আমার রেকর্ডিংটা শোনার পর যে এর মিস্টেকের কারণে ওগুলো 6 দিচ্ছে। আমাকেও কি যদি 6 দিয়ে দেয়, তো আমি যেন এই মিস্টেকগুলো না করি। আবার 9 এর যে হচ্ছে ওর স্পেশালিটি কি? ও কি টাইপের কথা বলতেছিল? কি টাইপের এক্সপ্রেশন দিচ্ছিল যে ওকে 9 ই দিয়ে দিল? তো এইভাবে করে র‍্যান্ডম, এখানে কোনো আমি স্পেসিফিক চ্যানেল আমি কখনো ফলো করতাম না। আমার যার শব্দ শুনতে ভালো লাগতো, মানে যার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপন আপন ফিল হতো, তো ওইটা দেখে আমি প্রিপারেশন নিতাম। কিন্তু যখন মনে হতাম যে বেশি ঢং রং করতেছে, অনেক সময় দেখবো খুব স্মার্টলি কথা বলে, তা আমার মনে হচ্ছে ওটা তারা আমি না, আমি চাইলে এরকম করে কথা বলতে পারবো না, এটা করতে আমার আরো অনেক বেশি সময় লাগবে। যেহেতু এটা আমার মধ্যে আসবে না, এটা শোনার দরকার নাই। যেটা আমার মতো আমি নিজেকে ফিল করতে পারি, আমি সেই টাইপের স্পিকিং গুলো শুনতাম। এটা শোনার কারণে আমার এক্সপ্রেশনের জন্যটা একটু ভালো হয়েছে, এক্সপ্রেশন বা আমার মনে হচ্ছে আমি কিভাবে রিয়েলিস্টিক ওয়েতে থিঙ্ক করতে পারি সেটা। ওদের সাথে আসলে আমাদের এনভায়রনমেন্টও সেম না, কান্ট্রিও সেম না, অনেক সময় অনেকগুলো সেমও, তো অনেক কিছুই মিলবে না, খুব স্বাভাবিক। কিন্তু আইডিয়া তো আসলে নেওয়াই যায় না, কিভাবে কথা বলে, হাসে নাকি বা অফ মুডে থাকে কিনা, এগুলো যদিও এক্সামিনার উপর ডিপেন্ড করে, তাও। এই তো, এটা হচ্ছে আমার একটা পার্ট। এভাবে করে আমি প্রিপারেশন নিচ্ছিলাম। তারপরে যদি আপনাদের কারো স্পিকিং রিলেটেড কোনো কোশ্চেন থাকে, যদি আমি হেল্প করতে পারি ইনশাল্লাহ করব। আর তারপর আপনার কমেন্ট সেকশনে জানিয়ে রাখতে পারেন আপনাদের কোশ্চেনটা, কারণ আমার তো আসলে আপনাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নেই। এই তো। আর এইভাবে করে এই মোটামুটি মার্কার, লিজ আর ইউটিউব, এইভাবে করে আমার প্রিপারেশন। আর নিজের একটা পিডিএফ আমি মেক করছি, আমি এখানে জাস্ট মানে আমার ডক ফাইলটা দেখালাম আর কি। দিস ইজ ইট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য অনেক ধৈর্য ধরে। আর এরপরে যদি পারি নেক্সট একটা টিপস দেবার ট্রাই করব। দেখা যাক কোন বিষয়টা আমার ভালো লাগে কথা বলার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।